মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। খালি বলেছি তুমি যে লিখতে, এটা আমার তেমন বিশ্বাস হয়নি। সেটাও তো কোনোদিন বলনি। কি বলিনি? যে আমার কথা তোমার বিশ্বাস হয়নি। নতুন বউকে এ কথা কেউ বলে? তুমি যদি তখন বলতে ঘোড়া চালাতে পারি, পাহাড়ে চড়তে পারি, সে কথারও আমি থোড়াই প্রতিবাদ করতাম। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের একটি বিখ্যাত উপন্যাস হেমন্তের পাখি। অদিতি এ গল্পের নায়িকা। অদিতিকে চেনো না? হতেই পারে না। অদিতি, শত সহস্র হাজার অদিতি ছড়িয়ে আছে আমাদের চারপাশে। রোজ দেখা হয় এমন অদিতিদের সঙ্গে। আলাপ হয় অথবা হয় না, কাজের কথা হয়, মনের কথা হয় না কোনোদিন। অদিতি এক হেমন্তের পাখি। তার জীবন হেমন্তের ঊষর ধূসর ধান কাটা মাঠের মতোই নীরস, শূন্য। তবু অপেক্ষা করে অদিতি। বসন্তের অপেক্ষা। আজ শুনবেন প্রথম পর্ব। খাঁচার টিয়াটাকে বুলি শেখানোর চেষ্টা চালাচ্ছিল অদিতি। রোজই চালায় এই দুপুরবেলায়, অদিতির নির্জন সময়। পাখি কথা বলবে না, অদিতিও বলাবে। ভারী নিভৃত খেলা। মাসখানেক আগে রাস্তার এক পাখিওয়ালার কাছ থেকে টিয়াটা কিনেছে অদিতি, করকরে ৮০ টাকায়। পাখিটা খুব বাচ্চা নয়, মোটামুটি বড়ই, পাকা সবুজ রং, পরিণত ডানা, গলা জুড়ে বকলসের মতো স্পষ্ট কালো দাগ। বেচার সময় লোকটা অনেক ভালো ভালো কথা বলেছিল। সেলসম্যানশিপে সুপ্রতিমকেও বুঝি হার মানায়। আরে নিয়ে নিন বৌদি, একদম তৈরি পাখি, 7 দিনে পোষ মেনে যাবে। জাত দেখেছেন? আসলি সিঙ্গাপুরিয়া টিয়া। হ্যাঁ, এ পাখি কথা বলে না, লেকচার দেয়। যা শুনবে তাই আউড়ে যাবে সারাদিন। হাত বাড়াবেন, হাতে চলে আসবে, কাঁধে চড়ে ঘুরবে, ঠিক যেন ঘরের ছেলে। দেখবেন আপনারই তখন খাঁচায় পুড়তে মায়া হবে। কিন্তু পাখি কথা বলে কই? 1 মাস ধরে বিশ্রী একটা কর্কশ ডাক ছাড়া আর কিছুই তো এলো না অদিতির কানে। পৌষ মানা দূরস্থান খাঁচা খুলে ছোলা দিতে গেলেও ক্যাঁ ক্যাঁ করে তেড়ে আসে। সুপ্রতিম আর পাপাই তাতাইয়ের সামনে অদিতি বেইজ্জতের এক শেষ। বাপ আর 2 ছেলে 3 জনই একমত, টিয়াটা বুড়ো, টিয়াটা গোঙা। অদিতি বিশ্বাস করতে চায় না। এমনও তো হতে পারে টিয়াটা খুব তেজি, প্রখর বুদ্ধিমান। হয়তো ভাবছে অদিতি নিজেই একদিন বিরক্ত হয়ে খাঁচার দরজা খুলে দেবে, অমনি ও ফুরুত করে উড়ে যাবে আকাশে। অথবা ওর মনে এখনো ফেলে আসা নদী, জঙ্গল, গাছ, আকাশের ছবি অম্লান। সেই স্মৃতি ধুয়ে মুছে সাফ না হওয়া পর্যন্ত হয়তো কথা বলবে না বলে পণ করে রেখেছে টিয়া। না, অদিতির হাল ছাড়লে চলবে না। পাপাইটা ছোটবেলায় অঙ্কে কি কাঁচাই না ছিল, সামান্য কোণ ভাগ করতে দিলে সিটিয়ে যেত। চিবিয়ে চিবিয়ে ভুট্টি নাশ করত পেন্সিলের। মাম্মা বুঝতে পারছি না, হচ্ছে না মাম্মা, আমি আর পারবো না। সেই ছেলের পিছনে লেগে থেকে সে এখন অঙ্কে রীতিমতো পালোয়ান। মাধ্যমিকে অঙ্কে 97, উচ্চ মাধ্যমিকে 190, ইন্টারস্কুল অঙ্ক কম্পিটিশনেও কুস্তি লড়িয়ে প্রাইজ পেয়েছে কত। এখন পাপাইয়ের 3rd ইয়ারের ক্লাসমেটরা ফিজিক্সের জটিল অঙ্ক নিয়ে পাপাইয়ের কাছেই হত্যে দিয়ে পড়ে থাকে। অঙ্ক ভয় দূর করার থেকেও কি পাখির মুখের বুলি ফোটানো কঠিন? ব্যালকনির রডে ঝোলানো লোহার খাঁচাটাকে একটু দুলিয়ে দিল অদিতি। নিচু স্বরে বলল, কিরে, কথা বলবি না?
টিয়া তরতর জাল বেয়ে উল্টো দিকে চলে গেল। অদিতি দ্রুত ঘুরে গেল সেদিকে। খাঁচার তারি মুখ রেখে নরম করে বলল, বল সুপ্রতিম, সুপ্রতিম, বল বল। টিয়ার মোটি যুক্তাক্ষরে আগ্রহ নেই। একবার ঘাড় বেঁকিয়ে দেখল অদিতিকে, আবার সরে গেছে। বুঝেছি, আমার বরটাকে তোর পছন্দ না, হবেই বা কেন? ও কি তোকে ভালোবাসে? টিয়ার এতটুকু চাঞ্চল্য দেখা গেল না। চুপ, যেন সায় দিচ্ছে। অদিতি ঠোঁট টিপে হাসল। বেশ, তবে পাপাই তাতাইকে ডাক। বল পাপাই তা তাই। কুৎসিত আওয়াজ করে খাঁচার মেঝেতে বসল টিয়া। বসেই লাফিয়ে উঠেছে, ঝটপট করছে খাঁচা জুড়ে। কি অসভ্য রে তুই! দাদাদেরও পছন্দ নয় বুঝি? তড়াং করে খাঁচার মাথায় ঝুলে জিমন্যাস্টিক দেখাচ্ছে টিয়া। আচ্ছা বাবা, আচ্ছা, কাউকে ডাকতে হবে না, তাহলে আমাকেই ডাক। অদিতি, অদিতি। দাঁড়িয়ে বসেছে টিয়া, দুলছে অস্থিরভাবে, ঘন ঘন চোখ টিপছে। অদিতি ফিস ফিস করে বলল, অদিতিও কঠিন লাগছে, তাহলে খুকু বলে ডাক। বল খু কু, খু কু। অদিতির দুই ছেলেই ছোটবেলায় নাম ধরে ডাকতো অদিতিকে। খুকু সুপ্রতিমে শিখিয়েছিল। ছোটর তো অনেক বড় অবধি অভ্যাসটা ছিল। ক্লাস 5-এ উঠেও তাতাই মাকে বলতো খুকুমা। অদিতি ছেলেকে বকত খুব। এখন কেন যে সেই ডাকটাই খুব শুনতে ইচ্ছে করে অদিতির। ছোট্ট একটা শ্বাস ফেলে অদিতি বলল, আচ্ছা, একবারটি খুকুমা বলে ডাকবি আমায়? ডাক না, বল খু কু মা। এতক্ষণে টিয়ার মুখে বল এসেছে। এই পাজি, চেঁচাচ্ছিস কেন? যা, তোর সঙ্গে আমি কথাই বলবো না। ওরা তোকে ঠিক চিনেছে, তুই একটা বুড়োর হদ্দ, 7 জন্মের এক জঙ্গলি। বিরক্ত হয়ে খাঁচার পাশ থেকে সরে এলো অদিতি। গ্রিল ধরে দাঁড়িয়ে সন্দিগ্ধ চোখে দেখছে পাখিটাকে। সত্যি কি পাখিওয়ালা তাকে ডাহা ঠকিয়ে গেল? বেশি দাম নিয়ে রদ্দি টিয়া গছিয়ে গেল একটা। তা অদিতির ঠকা অবশ্য এমন কিছু নতুন কথা তো নয়। এর আগে একবার কত শখ করে একটা নেপালি ময়না পুষেছিল অদিতি। হাঁ করে খাঁচার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত। এই বুঝে পাখি মানুষের স্বরে কথা বলে ওঠে। হায় কপাল, পাখি শুধু গেলে আর খাঁচা নোংরা করে। শেষে একদিন বাপ ছেলেদের তুমুল হর্ষধ্বনির মাঝে খাঁচা খোলা পেয়ে পুঁই করে উড়ে পালালো পাখিটা। সবাই বলল ওটা নাকি গাং শালিক ছিল। অদিতি চিনতে ভুল করেছে, হবেও বা। আরেকবার পাপাই তাতাই তখন বেশ ছোট। 2 ছেলেকে নিয়ে রাসবিহারীর রথের মেলা থেকে 4টে মুনিয়া কিনে এনেছিল অদিতি। সবুজ, হলুদ, কালো বাদামি, নীল খয়েরি, কি তাদের রঙের বাহার। 2 ছেলে পিচকিরিতে জল ভরে কদিন তাদের স্নান করাতে বর্ণচোরা মুনিয়ারা ক্যাটকেটে চড়ুই। সুপ্রতিম সেবার খুব চটেছিল। 30টা টাকা নষ্ট করার জন্য কম খোটা দেয়নি অদিতিকে। 30 টাকা নষ্ট করলে? হ্যাঁ, রোজগার তো আর করো না, টাকার মর্ম বুঝবে কি? এখন অবশ্য সামান্য 80 টাকা গলে যাওয়াতে সুপ্রতিমের কিছু যায় আসে না। সে তো আর কোম্পানির সেই ছুটন্ত ফেরিওয়ালা নেই, রীতিমতো লোটাস ইন্ডিয়ার দাপুটে এরিয়া ম্যানেজার। পাখিটার দিকে আরও খানিকক্ষণ কটমট তাকিয়ে থেকে ঘরে ফিরল অদিতি। কাঁচা জামাকাপড়গুলো বিছানায় স্তূপ করে গেছে মলিনার মা, সেগুলোকে নিয়ে পড়ল। পাপাই তাতাইয়ের শর্টস, টি শার্ট, সুপ্রতিমের গেঞ্জি পাজামা, নিজের শাড়ি, সায়া, ব্লাউজ পাট করল আলাদা আলাদা করে। কোনোটা রাখলো আনলায়, কোনোটা দিয়ে এলো ছেলেদের ঘরে, কোনোটা আবার আলমারিতে তুলল। খাটে শুয়ে গড়ালো খানিকক্ষণ। পড়া খবরের কাগজ নতুন করে উল্টোল, সরিয়ে রাখল। আবার শুয়ে রইল চোখ বুজে। ঘুম মোছাই আসে না।
আবার এসে গেলেও বিপদ। সারা বিকেল গলা চলবে, সারা সন্ধ্যে টক ঢেকুর। অপারেশনের পর থেকে এই অম্বলের রোগটা যেন আরো বেড়ে গেল। আবার কি পাখিটাকে নিয়ে পড়বে, নাকি গড়াবে আর একটু? আচ্ছা, উল্কাটা নিয়ে বসলে কেমন হয়? ধুস, কি হবে? ছেলেরা তো আজকাল কেনা সোয়েটারই বেশি পছন্দ করে। আমি যে এখন কি করি কি করি। হেমন্ত চলছে। শরৎ আর শীতের মাঝে এই হেমন্ত ঋতুটা যেন কেমনতর। কখন যে একটা পাতলা কুয়াশায় মুখ লুকিয়ে চুপিসারে এসে যায়, তারপর যেন আর কাটতেই চায় না, কাটতেই চায় না। বাতাস শুকনো হয়ে আসে, চামড়ায় টান ধরে, এক হিম ঋতুর পদধ্বনি শোনা যায় দূরে, কিন্তু আসে না শীত। তখনও যেন শরতের গন্ধ লেগে থাকে বাতাসে, উচ্ছল শরৎ আর হাড় কাঁপানো শীত। মাঝের সময়টা বড় নিশ্চেতন, প্রলম্বিত। ফোন বাজছে। উঠল অদিতি, ছুটল না। অলস পায়ে এলো ড্রয়িং স্পেসে। মন্থর হাতে রিসিভারটা তুলল। হ্যালো, কি ব্যাপার, ঘুমোচ্ছিলে নাকি? না, একটু। পারো বটে, সুখে আছো। এটা বলার জন্য ফোন করেছো? ঘুম ভাঙালাম বলে চটেছো বলে মনে হচ্ছে। কি বলবে বলো। এই একটু দেখো তো, শোয়ার ঘরের টেবিলে কি আমি একটা গোলাপি ফাইল ফেলে এসেছি? ধরো, দেখছি। দ্রুত পায়ে শোয়ার ঘর ঘুরে এলো অদিতি। হ্যাঁ, পড়ে আছে তো। যাক, বাঁচালে। আমি ভাবছিলাম শেয়ার ট্যাক্সিতে ফেলে এলাম। এক গাদা দরকারি পেপারস আছে ফাইলটায়। তুমি আজ ব্রিফকেস নিয়ে বেরোনি? কেন, তুমি দেখোনি আমি কদিন ধরে ব্রিফকেস নিয়ে বেরোচ্ছি না? অদিতি বলতে পারত খেয়াল করিনি। খেয়াল করার সময় বা কোথায় সকালে? পাপাই তাতাই এমন ঘোড়ায় জিন দিয়ে থাকে, ওই একটা সময় এখনো তাদের মাকে দরকার। বলছি, ট্রাউজারটা একটু ইস্ত্রি চালিয়ে দাও না। শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, চটপট লাগিয়ে দাও তো। ইস, আমাকে এত ভাত দিয়েছো কেন? ওঠাও ওঠাও। তার মধ্যেও সুপ্রতিমের টাইটা, মোজাটা, রুমালটা খাটের বাজুতে রেখে আসে অদিতি। শুধু সুপ্রতিমের যাত্রাকালে দরজায় গিয়ে দুগ্গা দুগ্গাটাই করা হয়ে ওঠে না, বহুকাল যাবতীয়। হালকাভাবে অদিতি অন্য কথায় গেল। অতই যদি দরকারি ফাইল, অফিসে যাওয়ার 4 ঘন্টা পরে মনে পড়লো কেন তোমার? চট জলদি জবাব এসে গেল। অফিস তো আর করলে না, দিব্যি শুয়ে বসে জীবনটা কেটে গেল। ফার্স্ট আওয়ারে এসেই সেলসের ছেলেদের নিয়ে মিটিংয়ে বসেছিলাম। একটু ফাঁক পেতে তবে মনে পড়ল। ওহ, ফস করে একটা অবান্তর প্রশ্ন করে বসল অদিতি। ফিরছ কখন? সুপ্রতিমও যেন কোনো আজগুবি প্রশ্নের উত্তর দিচ্ছে। আমি আজ কেন, যেমন ফিরি 9:30 10টা। পার্টনার এজেন্ট এসেছে, ওকে নিয়ে সন্ধ্যাবেলায় একটু বসতে হবে। বেশি গিল না যেন, প্রেশারটা বেড়েছিল, খেয়াল রেখো। জানি, জ্ঞান মারতে হবে না। তাও যদি বোতল দেখলে জ্ঞান থাকতো। বাড়ি ফিরে খাবে তো, নাকি কালকের মতো আবার খাবার নষ্ট হবে? অফকোর্স খাবো। শোনো, আমি আজ হোটেলবাজি করতে যাচ্ছি না। রাখছি। কাট। দাম্পত্য আলাপ শেষ। রিসিভারটা হাতে নিয়ে অদিতি ঘুরিয়ে ফিরিয়ে দেখল কয়েক সেকেন্ড, নাকি আরো বেশি। সময় যখন কাটে না, কয়েক সেকেন্ডও এত দীর্ঘ হয়ে যায়। মাত্র 750 স্কোয়ার ফিটের আসবাব ভরা ফ্ল্যাটটাকেও মনে হয় জনহীন প্রান্তর। রিসিভারটা একটানা কু 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 শব্দ করে চলেছে, যেন বলছে রাখ 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 রাখ। রিসিভারটাকে আঁচলে ঘষে খানিকটা চকচকে করল অদিতি, রেখে দিল ক্রেটেলে। যন্ত্রটার এ বাড়িতে 3 বছর বয়স হল। একমাত্র কাজের কথা ছাড়া আজ পর্যন্ত টেলিফোনে কোনো নরম সরম কথা বলল না সুপ্রতিম। বিয়ে হয়ে অদিতি যখন শ্বশুরবাড়িতে এলো, তখন যদি ও বাড়িতে টেলিফোন থাকতো, সুপ্রতিমকে তখনও দুপুরবেলা এরকম নিরস্বরে ফোন করতো অদিতিকে? মনে হয় না।
সুপ্রতিমের তখন যথেষ্ট রসকস ছিল। কি মিষ্টি একটা নামে ডাকতো অদিতিকে, ফুল। এখনো ডাকে, কচিত কখনো, ফুল ভেবে নয়, বোকা ভেবে। অন্যমনস্কভাবে সোফাগুলো ঝাড়ছিল অদিতি। মলিনার মা যত্ন করেই ঝাড়াঝুড়ি করে, তবু যেন অদিতির ঠিক তৃপ্তি হয় না। ক্যাবিনেটের গায়ে, সেন্টার টেবিলে, টিভির কাছে সর্বত্রই অদৃশ্য ধুলোর কণা দেখতে পায় অদিতি। আচ্ছা, এগুলোই কি সংসারের মায়া? কিছুক্ষণ অদিতি ঝুম হয়ে বসে রইল সোফায়। কি ভেবে উঠে টিভিটা চালিয়ে দিল, আবার বসল। একা একা টিভি দেখতেও ভালো লাগে না অদিতির। পর্দায় চলমান ছবি ভেসে উঠছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ গান গাইছে, কেউ কাউকে ভালোবাসছে, কেউ কাউকে মেরে ফেলছে। আর অদিতি একা বোকার মতো বসে বসে দেখছে তাদের। সবই কেমন অলীক লাগে অদিতির। পর্দার মানুষগুলোর সঙ্গে কিছুতেই ঠিকঠাক সংযোগ ঘটে না তার। যেন মনে হয় পুতুলের নড়াচড়া দেখছে, সেও এক পুতুল। কেউ যদি পাশে বসে অদিতির সঙ্গে দৃশ্যটার রস ভাগাভাগি না করল, তবে সেই দৃশ্য দেখে অদিতির কিসের আনন্দ? পাপাই তাতে ক্রিকেট টেনিস চালিয়ে রাখলেও অদিতি সারাদিন বসে দেখতে পারে, কিন্তু একা একা। 2-3 বছর আগেও অদিতির দুপুরটা অনেক অন্যরকম ছিল। মাধ্যমিকের আগে পর্যন্ত তাতাইয়ের ছিল মর্নিং স্কুল। সারা দুপুরই তখন গম গম করত বাড়ি। এই তাতাই দড়াম করে বাথরুমের দরজা বন্ধ করল, এই গান গাইছে গলা ছেড়ে, একবার ফুল ভলিউমে টিভি চালিয়ে দিল, একবার টেপ, সঙ্গে অনবরত হাঁক ডাক। মা, আমার ব্রায়ান অ্যাডামসের ক্যাসেটটা কোথায় গেল? মা, দাদা আজ আবার আমার টি শার্টটা পরে বেরিয়েছে, তুমি দেখতে পারো না? ও মা, ফ্রিজে দেখছি একটা কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, খাবো। ওর ছাই, ওয়াকম্যানটা কোথায় রাখলাম? ও মা, খুঁজে দাও না। মা 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 মা, অস্থির লাগতো অদিতির। এখন চতুর্দিক দম চাপা রকমের ফাঁকা। তাও তাতাই এখনো কিছুটা ছেলে মানুষ আছে। অদিতিকে জড়িয়ে ধরে এখনো হুম হাম আবদার চালায়। পাপাইটা যেন পুরোপুরি লোক হয়ে গেল। অথচ ওই ছেলেই 5 বছর আগেও কি মা ঘেঁষাই না ছিল। স্কুল, টিউটোরিয়াল, খেলার মাঠ, বন্ধু বান্ধব, রাজ্যের সব গল্প পুঙ্খানুপুঙ্খ মাকে বলা চাই। অদিতি শুনতে না চাইলেও কানের কাছে বকবক করে যাবে। এখন পাপাই বাড়িতে কথা বলারই সময় পায় না। অদিতির 2 ছেলেই বৃত্ত পেয়ে যাচ্ছে। বৃত্ত না ডানা। পাপাই তাতাই উড়ে যাচ্ছে ডানা মেলে। মাঝে মাঝে ফিরবে কুলায়, আবার ওরা, আবার ওরা। ওদের সামনে এখন সুনীল আকাশ, আর অদিতির সামনে এই ফ্ল্যাট। 750 স্কোয়ার ফিটের এক আদিগন্ত ধুধু মাঠ। অদিতি নিষ্পলক তাকিয়ে আছে রঙিন পর্দায়। দেখছেও না, শুনছেও না। 2:45 বাজে। 4টে নাগাদ মলিনার মা বাসন মাজতে আসবে। 4:30 রান্না করতে আসবে সবিতা। ছেলেরা ফিরতেও পারে, নাও ফিরতে পারে। তাদের জন্য জলখাবার করে রেখে লাভ নেই। এলে দেখা যাবে। প্রেসারে খানিকটা মটর সেদ্ধ করা আছে, চটপট ঘুগনি বানিয়ে দেবেক্ষণ। সন্ধেবেলা অদিতির একবার দাসপাড়া বাজারে যাওয়া দরকার। কাল সকালে পাপাইয়ের স্যারের কাছে পড়তে যাওয়া আছে। বাজার যেতে পারবে না। রাতেই মাছটা, সবজিটা কিনে রাখতে হবে অদিতিকে। টুথপেস্ট ফুরিয়ে এসেছে, গায়ে মাখার সাবানও। ওসব অবশ্য সামনের দোকান থেকেই সওদা করা যায়। সুপ্রতিম জুতোর ফিতের কথা বলছিল। দাসপাড়া বাজারে পাওয়া যাবে কি? পাখির ছোলাও শেষ। আজই কিনে এনে ভিজিয়ে রাখতে হবে রাতে। পাখির কথা মনে পড়তেই অদিতির বুকটা খচখচ করে উঠল। ডাহা ঠকে গেল পাখিটা কিনে। সামান্য কটা টাকার জন্য কেন যে মানুষ মানুষকে ঠকায়। চাইলে তো পাখিওয়ালাকে এমনিই 10-20 টাকা দিতে পারত অদিতি। দেয়ও তো। মোড়ের ইস্ত্রিওয়ালাটা বাচ্চার ওষুধ কেনার জন্য এই তো গত মাসে 50টা টাকা নিল।
অদিতিকে ফেরত চাইতে গেছে টাকা, যে না দিলে অদিতি চাইতেও পারবে না। যাকে ঠকাকে। অদিতির যে দুপুরের অনেকটাই এখন টিয়াকে নিয়ে কাটে, তার দাম কে চায়? অদিতি একবার উঁকি দিয়ে দেখে এলো পাখিটাকে। ঘাড় কাত করে কি যেন শুনছে টিয়া। কি শুনছে? গান? টিভির? তরং করে হৃৎপিণ্ড লাফিয়ে উঠেছে অদিতির। পাখিওয়ালা কি যেন বলেছিল, টিভিটা একটু জোরে ছেড়ে দেবেন বৌদি, পাখি গান শুনে শীষ শিখে যাবে। শীষ তো অদিতি নিজেই শেখাতে পারে, তার জন্য টিভির কি প্রয়োজন? পাপাই তাতাইকে কত শীষ দিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে অদিতি। বহুকালের অনভ্যাস, এখন কি আর বাতাস বাজবে? অদিতি ঠোঁট সরু করে ছোট্ট ছোট্ট কয়েকটা বাতাস ঠেলল বুক থেকে। দিব্যি বাজছে। সাইকেল আর সাঁতারের মতো শীষও কি মস্তিষ্কে গেঁথে যায়? দ্রুত টিভি বন্ধ করে ব্যালকনিতে ফিরেছে অদিতি। এদিক ওদিকের ফ্ল্যাটের দিকে সন্তর্পণে তাকিয়ে নিল। একই কম্পাউন্ডের সামনে পাশে আরো 3টে ফ্ল্যাট বাড়ি। হেমন্তের দুপুরে সব ফ্ল্যাটে মিঠে করা রোদ মেখে ঝিমোচ্ছে। কোনো ব্যালকনিতেই কেউ নেই। না, একজন আছে, সামনের ফ্ল্যাটের 4 তলায়। শিপ্রার বুড়ি শাশুড়ি। বুড়ি চোখেও দেখে না, কানেও শোনে না, তবু ওই বারান্দাতে বসে আছে স্বল্প সময়। কি ছাই দেখে কে জানি, হয়তো আলো বাতাসের ঘ্রাণ নেয়। খাঁচার খুব কাছে গিয়ে ঠোঁট সরু করল অদিতি। ছোট্ট একটা শীষ দিল। টিয়া চমকে তাকিয়েছে। অদিতি আবার শীষ দিল, এবার একটু লম্বা। টিয়ার ঘাড় কাত সামান্য। শুনছে। লাল টুকটুক ঠোঁট কি কেঁপে উঠল। অদিতি মজা পেয়ে গেল। ঘন ঘন শেষ দিচ্ছে। টিয়াটাও চমকিত হয়ে তাকাচ্ছে বারবার। বুক থেকে বাতাস ঠেলে ঠেলে শীষটাকে সুরে নিয়ে গেল অদিতি। সুন্দর একটা ছন্দে বেঁধে ফেলল। বাহ, বেশ তো পাচ্ছে। কলেজে পড়ার সময় শেষ দিয়ে বাজার চলতি গান তোলা জল ভাতছিল অদিতির। ব্রিজ অন দ্য রিভার কোয়াইয়ের মন কাড়া শীষটা ধরা ছিল ঠোঁটে। হানিমুনে সুপ্রতিমকে শুনিয়েছিল। পুরীর সমুদ্র পাড়ে ঢেউয়ের সামনে বসে আছে দুজনে। ঢেউয়ের সঙ্গে দুলছে অদিতির শীষ। দুলছে শীষ, দুলছে সুর। সুপ্রতিম অভিভূত, সুপ্রতিম বিমোহিত। নতুন বউ শীষ দিয়ে গান শোনায়। নিজেও সুপ্রতিম চেষ্টা করল বার কয়েক, পারল না। মোটা ঠোঁটের ফাঁক দিয়ে ফুক ফুক বাতাস বেরিয়ে গেল। অদিতি হেসে কুটি পাটি। হাল ছেড়ে অদিতিকে জড়িয়ে ধরেছে সুপ্রতিম। এই আর একবার করো প্লিজ, আর একবার করো প্লিজ। নেশা ধরে গিয়েছিল সুপ্রতিমের। নইলে রাতে হোটেলের নিবিড় শয্যাতে বউকে বলে শীষ নাও। অদিতির মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছিল। হঠাৎ স্কুলের এক ফক্কর বন্ধুর কাছে শেখা লঙ্কা সিটিটা বাজিয়ে দিল শুয়ে শুয়ে। জিভের নিচে 2 আঙুল রেখে কি তার আওয়াজ! ব্যাবাচাকা খেয়ে সঙ্গে সঙ্গে ছিটকে গেছে সুপ্রতিম। তার হাতের চটকায় টেবিলে রাখা কাচের ফুলদানি ভেঙে খান খান। পাশের রুমে ছোট্ট এক মাদ্রাজি পরিবার ছিল। বাবা, মা, ছেলে, মেয়ে। 4 জনই পরদিন সকালে জুলজুল চোখে দেখছে সুপ্রতিমকে। হয়তো ভেবেছে এটাই বোধহয় বাঙালিদের প্রেম করার নতুন রীতি। আজ একবার সিটিটা বাজিয়ে দেখবে অদিতি। কেউ তো কোথাও নেই, কে আর জানছে। অদিতি শিপ্রার শাশুড়ির দিকে পিছন ফিরে দাঁড়ালো। মুখে আঙুল পুড়েও থেমে গেছে সহসা। এ কি ছেলে মানুষই! ফ্ল্যাট বাড়িতে কোথায় যে কোন চোখ ঘোরাফেরা করে।
কমাস আগে এক খ্যাপামি পেয়ে বসেছিল অদিতিকে। বাড়ি ফাঁকা হলেই অদিতি ড্রেসিং টেবিলটার সামনে বসে যেত। যত রাজ্যের পাউডার, ক্রিম, লিপস্টিক মাখত বসে বসে। মুখ চোখ রঙিন করে তৃপ্তি হতো না। সুপ্রতিমের প্যান্ট শার্ট বার করে পরত, তারপর মডেলদের মতো হেঁটে বেড়াতো ফ্ল্যাটময়। বিড়ালের মতো হাঁটছে, সিংহের মতো হাঁটছে, ময়ূরীর মতো হাঁটছে। কি একটা শব্দ শুনে একদিন বুঝি উঁকি দিয়েছিল ব্যালকনিতে। ব্যাস, অমনি ব্যাপারটা রাষ্ট্র হয়ে গেল। বাড়ির লোকেদের কৈফিয়ত দিতে দিতে অদিতি জের বার। যা ভুল দেখেছে, যা ভুল দেখেছে বলতে বলতে গলা চিরে গিয়েছিল অদিতির। এখন যদি অদিতির সিটিটা কেউ শুনে ফেলে, পাপাই তাতে নির্ঘাত এই ৪৫ বছরের মাটাকে রাঁচিতে ছেড়ে দিয়ে আসবে। রাঁচির রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছে অদিতি। লোকজনকে জিজ্ঞাসা করছে পাগলা কারুতটা কোথায়। মাঝবয়সী পাগলিনীর প্রশ্ন শুনে ছিটকে যাচ্ছে পথচারী, পালাচ্ছে ঊর্ধ্বশ্বাসে। তাদের পিছনে ধাওয়া করছে অদিতি। মনুষ্যচক্ষে দৃশ্যটা দেখে অদিতি নিজের মনেই হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতে ঘরে ফিরল। খাটে শুয়েও হাসছে। চোয়াল ব্যথা হয়ে গেল, পেটও। শেষে আর হাসতে পারছে না অদিতি। তবু তার ঠোঁট দুটো ফাঁক হয়েই আছে। হাসি ফুরোতে আবার সেই সমস্যা। সময় থেমে গেল। সাইড টেবিলের নিচ থেকে একটা সাপ্তাহিক পত্রিকা বার করল অদিতি। পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে, তবু উল্টে পাল্টে ছবি দেখছে। রেখে দিয়ে উঠে ছেলেদের ঘরে এলো। টেবিল খাটল পাপাইয়ের। ইয়া মোটা এক ইংরাজি থ্রিলার। সামনের মলাটে অর্ধনগ্ন নারী আর মেশিন গান। পেছন মলাটে কাহিনীর সংক্ষিপ্ত সার। একবার চোখ বুলিয়ে নাক কুচকল অদিতি, রেখে দিল। আবার ফিরে এসে শোকেস থেকে একটা বাংলা বই বার করেছে। ধুস, সবই তো পড়া। একই বই কতবার পড়া যায়। পাড়ায় যদি একটা লাইব্রেরিও থাকতো। জামির লেনে অদিতির শ্বশুরবাড়ির পাড়ায় কি ভালো একটা গ্রন্থাগার ছিল। শ্বশুরমশাই পাল্টে পাল্টে বই নিয়ে আসতেন। ছেলেকোলে নিয়ে গপ গপ বই কিনত অদিতি। ছোট ছোট অগুন্তি কালো পিঁপড়ে লাইন দিয়ে দেওয়াল বেয়ে উঠছে। কি যেন সাদা সাদা গুঁড়ো মুখে করে নিয়ে চলেছে সকলে। ভারী সুশৃঙ্খল এক পদযাত্রা। শীতের প্রস্তুতি। মেঝে থেকে সিলিং পর্যন্ত চলে গেছে পিঁপড়ের সারি। ঠিক সরল রেখাও নয়, বক্ররেখাও নয়। যেন এক সাদা ফুটকিওয়ালা কালো সুতো ঝুলছে দেওয়ালে, কাঁপছে মৃদু মৃদু। সিলিংয়ে পৌঁছে ছড়িয়ে পড়ছে পিঁপড়েরা। সে এক অপরূপ জ্যামিতিক নকশা। দৃশ্যটা ছিঁড়ে গেল। ডোরবেল বাজছে। মলিনার মা এলো বোধ হয়। দরজা খুলে অদিতি বিস্মিত। এক কুঁজোটে বুড়ো দাঁড়িয়ে আছে প্যাসেজে। পরনে পাজামা পাঞ্জাবি, কাঁধে সুতির চাদর, হাতে একটা লম্বা ডাঁটির ছাতা। অদিতির দিকে তাকিয়ে লোকটা হাসছে মিটে মিটে, চেনা চেনা যেন। কে? চশমা পরা, লম্বাটে তোবড়ানো মুখে রহস্যের হাসি। কে? চিনতে পারছো না? কথা বলতে এই অদিতি চিনেছে লোকটাকে। ওই গমগমের স্বরে। হেমেন মামা না? রাত্রে খাবার টেবিলে অদিতি বলল, জানো, আজ একজন না বাড়িতে এসেছিল। ঘুগনির বাটিতে পেঁয়াজ কুচি ছড়াচ্ছিল সুপ্রতিম। মুখ না তুলেই প্রশ্ন করল, কে? হেমেন মামা। কে মামা? সুপ্রতিম কপাল কুঁচকে ছেলেদের দিকে তাকালো। এই, তোরা একটু থামবি? খাবার টেবিলে ঝগড়া না করলে কি তোদের রুটি হজম হয় না?
দুই ভাইতে আজ ক্রিকেট নিয়ে লেগেছে। ভারতীয় ক্রিকেট দল কোথায় যেন বিদেশ সফরে যাবে, খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। তাতাইয়ের একটুও পছন্দ হয়নি টিমটা। সদ্য কলেজে ঢোকার সুবাদে তাতাই এখন প্রায় সর্বজ্ঞ, অথচ 2 বছরের ছোট ভাইকে নেহাতি নাবালকভাবে পাপাই পাত্তাই দিতে চায় না। তর্কের সময় সে নিজে কখনো উত্তেজিত হয় না, বরং ছোট ছোট মন্তব্য করে চতুর্গুণ রাগিয়ে দেয় ভাইকে। বাবার কথা কানে তুলল না তাতাই, গাঁক গাঁক করে চেঁচাচ্ছে। স্টুপিডের মতো কথা বলিস না তো। নিজে কোনোদিন স্কুল টিমেও চান্স পাসনি, এদিকে খেলার ব্যাপারে সব বুঝে গেছিস। একটু তো বুঝি। পাপাই গম্ভীর মুখে বাবার দিকে ঘুরল। শুনলে তুমি? আমাকে স্টুপিড বলল। সুপ্রতিম একটু কড়া গলায় ধমক দিল। তাতাই, দাদার সঙ্গে যদি ভদ্রভাবে কথা না বলতে পারো তাহলে এসব তর্ক করবে না তুমি। তা বলে ইডিয়েটের মতো রিমার্ক করে যাবে যে 14টা টেস্ট খেলে আজ পর্যন্ত নিজেকে শো করতে পারলো না। এবার ইডিয়েট বললো বাবা। আস্তে করে কথাটা ছুঁড়ে রুটিতে মন দিল পাপাই। কি হচ্ছে তাতাই? চুপ কর না, একটু শান্তিতে কথা বলতে দে। অদিতি মুরগির মাংসের বাটিটা তাতাইয়ের দিকে এগিয়ে দিল। কাদের সঙ্গে মিশছিস কে জানে, মুখের এমন ভাষা হয়েছে না তোর? তাতাই দাঁতে দাঁত ঘষে থেমে গেল। দাদার মতো কৌশলী ঝগড়ুটের সঙ্গে সে কোনোদিন পেরে ওঠে না। গাঁক গাঁক চেঁচায় ঠিকই, কিন্তু তাকেই ঢোক গিলতে হয় শেষমেশ। কতদিন যে রাগের মাথায় খাওয়া ছেড়ে উঠে গেছে তাতাই, আজও তাতাই হাত গুটিয়ে বসেছে। অদিতি ছেলের চুল ঘেঁটে দিল। খা খা, খেয়ে নে। থাক, ওকে আর অত আহ্লাদ দিতে হবে না। হ্যাঁ, কার কথা যেন বলছিলে? সবাইকে খেতে দিয়ে নিজেও বসে গেছে অদিতি। একটু ঘুগনি মুখে তুলে বলল, হিমেন মামা। জানো তো, হিমেন মামা আমার ছোট মামার বন্ধু। আমাদের আমা স্ট্রিটের বাড়িতে খুব আসতো। একজন লেখক। লেখক? পুরো নাম কি? অদিতি 1 সেকেন্ড ভেবে বলল, হেমেন্দ্র নারায়ণ মল্লিক। ওই নামে কোনো লেখক আছে বলে তো শুনিনি। তুই কি সব লেখকের নাম জেনেও বসে আছিস? আমি হেমেন্দ্র কি যেন মল্লিকের 3টে উপন্যাস পড়েছি। তুই উপন্যাস বাংলা? মা শুনছো? আহ, তাতাই। অদিতি ছোট ছেলের গড়গড়ে ভাবটা থামাতে চাইল। সুপ্রতিমের দিকে ঘুরে বলল, আসলে লেখক মানে সেরকম নাম করা কেউ নয়। একসময় খুব লিখতো টিকতো, তবে ওই কবে যেন ছোট মামার ভবানীপুরের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে আমার ঠিকানা জোগাড় করে চলে এসেছে। তা হঠাৎ তোমার কাছে কেন? এমনি, তেমন কিছু বিশেষ কারণ নয়। অদিতি কুণ্ঠিত মুখে হাসল। জানো তো, আমিও একসময় লিখতাম টিখতাম তো, তাই আমাকে খুব স্নেহ করত। তুমি লিখতে? হ্যাঁ রে হ্যাঁ, স্কুল ম্যাগাজিনে আমার কত কবিতা বেরিয়েছে, তারপর কলেজ ম্যাগাজিনে গল্প বেরিয়েছে। কলেজে আমাদের বাংলার টিচার অন্নপূর্ণাদি খুব প্রশংসা করেছিলেন গল্পটার। তোর বিশ্বাস নয়, বাবাকে জিজ্ঞেস কর না। আমি কি করে জানবো? সুপ্রতিম যেন আকাশ থেকে পড়ল। বাজে কথা বলো না তো, আমি নিজে তোমাকে বলেছি বিয়ের পরপরই। শুধু আমি কেন, মা বলেছে, দাদা বলেছে। ও, বিয়ের সময় মেয়েদের ওরকম অনেক গুণের কথা শোনা যায়। সব কিছু কি আর সত্যি বলে ধরে নিতে আছে? ছেলের দিকে তাকিয়ে চোখ টিপল সুপ্রতিম। তোমার মা তো বিয়ের সময় বলেছিল তুমি নাকি দারুণ আমিষ রান্না করো। প্রথম দিন আমাদের বাড়িতে মাংস রাঁধতে গিয়ে কি করেছিলে মনে আছে? নুনে পোড়া ঘ্যাঁট। নেহাত বাবা নতুন বউয়ের মুখ চেয়ে জলে ধুয়ে ধুয়ে খেয়ে নিয়েছিল। অদিতি আহত মুখে বলল, তুমি মাংস রান্নার সঙ্গে গল্প লেখার তুলনা করছো? ওই হলো, দুটোই মশলা টশলা দিয়ে পাকাতে হয়। কোনোটা লোকে চিবিয়ে খায় আর কোনোটা গেলে। হ্যাঁ, তুমি তো বলবেই। একটা বইয়ের পাতাও কখনো খুলে দেখেছো? যারা এইসব নিয়ে চর্চা করে না, তারা জানে গল্প লেখা কতটা কঠিন কাজ। এই জানো, হেমেন মামা না আমাকে আজ বলছিল যে তুমি এত ভালো লিখতে, লেখাটা একদম ছেড়েই দিলে। তো আফসোস করার কি আছে? লেখো না,
কে বারণ করেছে? হ্যাঁ মা, একটা আত্মজীবনী লিখে ফেলো, এক গৃহবধূর স্মৃতিকথা। শেষ করতে পারলে ছাপানোর বন্দোবস্ত করা যাবে। কে চাপিয়ে দেবে? তুই? বাবা। আচ্ছা, মায়ের একটা বই ছাপানোর জন্য তুমি 8-10 হাজার টাকা খরচ করতে পারবে না বাবা? মা অবশ্য তোমার নামে বইতে অনেক ভালো ভালো কথা লিখে দেবে। মাত্র 8-10 হাজার একটা ব্যাপার হলো? হ্যাঁ, এই শোন, তোর মা শাড়ির ব্যবসা করতে গিয়ে আমার কত ধসিয়েছে ইম্যাজিন করতে পারিস? 16,000, 16,000। আমি তোমায় কিছু ফেরত দিইনি? হ্যাঁ দিয়েছো বলেই 16,000 বললাম, নইলে 20 বলতাম। অদিতি একদম মিয়ে গেল। সত্যি মাঝে কি যে ভূত চেপেছিল মাথায়। সময় কাটে না, ব্যবসা করব। সুপ্রতিমে মূলধন জোগাল। সময় কাটার সঙ্গে সঙ্গে ঘরে যদি 2 পয়সা আসে, মন্দ কি? ট্যাঙ্গুস ট্যাঙ্গুস করে বড়বাজার থেকে পাইকারি দরে শাড়ি কিনে আনছে অদিতি। দাম ফেলে পরিচিতদের মধ্যে বেচছে। ইনস্টলমেন্টে 20% লাভ। তা ওই ব্যবসা কি অদিতিকে দিয়ে হয়? প্রথমেই ফস করে আসল দাম বেরিয়ে যায় মুখ দিয়ে। ঝুপঝাপ দাম কমিয়ে দেয়। 3টে ইনস্টলমেন্ট শেষ পর্যন্ত 6টা-8টায় গিয়ে দাঁড়ায়। তাও দাম চাইতেই লজ্জা করে। নিজেকে কেমন কাবুলিওয়ালা মনে হয়। কিছু কিছু আত্মীয় তো রীতিমতো শাহিনশা। হুকু, তুই কিন্তু অনেক দিন আমাকে পুজোতে শাড়ি দিস না, এটা তোর নাম করে রেখে দিলাম। তুমি যেন কত পাবে বৌদি? 150? সে কি 300 কি করে হয়? গত মাসে আমি 150 দিয়ে এলাম না। একটা 100 টাকার নোট, 5টা 10 টাকার নোট। বছর খানিক পরে বউয়ের ব্যবসার হিসেব কষতে গিয়ে সুপ্রতিমের মাথা খারাপ হওয়ার জোগাড়। দুধে এরিয়া সেলস ম্যানেজারের বউ অদিতি স্বামীর সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। অদিতি বেচারি আর কি করে? কিছু শাড়ি দামে ছেড়ে কিছু নিজেই পরে ব্যবসা গোটালো। এই বিল্ডিং কমপ্লেক্সে কিছু না হলেও 3-4 হাজার টাকা পড়ে আছে। সে কি আর উদ্ধার হবে? অদিতি গুম হয়ে খাওয়া সারল। রাত্রে শোয়ার আগে চুল বাঁধতে বাঁধতে তুলল কথাটা। ছেলেদের সামনে আমাকে ওভাবে তুমি টাকার খোঁটা দিলে? সুপ্রতিম ঘরে এসে খবরের কাগজের পাতায় ডুবেছিল। খবরে নয়, শেয়ারের দরে। তামাম ভারতের স্টক এক্সচেঞ্জ গেলা না হলে রাতে সুপ্রতিমের ঘুম আসে না। কোন শেয়ারের দাম পড়ছে, কোনটা চড়ল, প্রতিদিন তার হিসেব রাখা চাই। নেশা। অদিতির কথা যেন কানে গেল না সুপ্রতিমের। অদিতি আবার বলল, ছেলেদের সামনে আমাকে হাস্যকর প্রতিপন্ন করে তোমার কি লাভ হয় বলো তো? হলোটা কি? হ্যাঁ, গজগজ করছো কেন? অদিতির চোখে জল এসে গেল। তুমি আমাকে ছেলেদের সামনে মিথ্যেবাদী পর্যন্ত বললে। যাব বাবা, মিথ্যেবাদী আবার কখন বললাম? বলনি? বুকে হাত দিয়ে বলো তো, আমি তোমাকে আমার লেখার কথা বলিনি কোনোদিন? তুমি তো তখন নিজেই বলেছিলে যে ও বাড়ি থেকে আমার ম্যাগাজিনগুলো এনে পড়বে। ও, এই জন্যে গোসা? সুপ্রতিম গাল ছড়িয়ে হাসল। খ্যাপাচ্ছে অদিতিকে। দেখো, আমি মোটেই ও কথা বলিনি, কিন্তু খালি বলেছি তুমি যে লিখতে, এটা আমার তেমন বিশ্বাস হয়নি। সেটাও তো কোনোদিন বলনি। কি বলিনি? যে আমার কথা তোমার বিশ্বাস হয়নি। নতুন বউকে এ কথা কেউ বলে? তুমি যদি তখন বলতে ঘোড়া চালাতে পারি, পাহাড়ে চড়তে পারি, সে কথারও আমি থোড়াই প্রতিবাদ করতাম। ও, তোমার পেটে পেটে তাহলে এত প্যাঁচ ছিল? দেখো, ও প্যাঁচ নয়, একে বলে সেলফ ডিফেন্স। কি আর নতুন বউয়ের মুখ ভার দেখতে চায় বলো? হ্যাঁ। অদিতি কথা বলল না। নাকের পাটা ফুলিয়ে জোর জোর চিরুনি চালাচ্ছে চুলে। এখনো তার বেশ লম্বা চুল। কেশচর্চায় সময় যায় তার। ফিতের এক পাশ দাঁতে চেপে অনেকক্ষণ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে চুলের গোড়া বাঁধল। দীর্ঘদিনের অভ্যাস। আলকা চুল বড় পিছলে যায় বালিশে। অদিতির অস্বস্তি হয়। বেনুনি শেষ হতে হতে অভিমানটা কমে এলো অদিতির। তার রাগ, ক্ষোভ, অভিমান সবই শরতের মেঘের মতো ক্ষণস্থায়ী। এই বৃষ্টি, এই রোদ্দুর।
চিরুনি থেকে চুল ছাড়িয়ে অদিতি উঠে গেল জানলায়। উড়িয়ে দিচ্ছে চুল। জানলা থেকেই বলল, হেমেন মামার চেহারাটা দেখে না আজ খুব মায়া হলো। কেন, খুব মায়াবী চেহারা হয়েছে নাকি? অদিতি হেসে ফেলল। সুপ্রতিম বড় ফাজিল। 50 বছর বয়স হতে চলল তো ফুক করে কমল না। হাসতে হাসতে বলল, না গো, কি ছিল আর কি হয়েছে। প্রথম যেদিন ছোট মামার সঙ্গে আমাদের বাড়িতে এলো, আমি তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কতই বা তখন বয়স হবে, এই 37-38। আমি তখন তো ফার্স্ট ইয়ারে পড়ি। কি দেখতে ছিল তখন হেমেন মামাকে! লম্বা চাবুকের মতো শরীর, টকটকে রং, খাঁটি গ্রিকদের মতো নাক, আর চোখে মোটা ফ্রেমের চশমা। লেখক বলতে যে চেহারা মনে আসে, একদম সেই রকম। এখন না একদম ঝিরকুটি মেরে গেছে জানো। মন খারাপ লাগছে? লাগারই তো কথা। অত সুন্দর চেহারা ওরকম বুড়োটে মেরে গেলে। সুপ্রতিম খুচখাচ পেন্সিল চালাচ্ছিল কাগজে, গোল করে দাগ টানছিল। থামল। চালসে চশমা খুলে দোলাচ্ছে। প্রেমে পড়েছিলে মনে হচ্ছে। পড়লে তো ভালোই হতো, লোকটার একটা হিললে হতো। মানে বিয়ে করেননি? না, সাহিত্য পাগল লোক, ওই নিয়েই থাকতো তো। কি একটা কাগজ বের করতো যেন, ছোটখাটো কোনো কাগজ। তারপর হঠাৎ একটা স্কুলে চাকরি নিয়ে আলিপুরদুয়ার চলে গেল। আফসল কেস নাকি? কলকাতা ছেড়ে একেবারে আলিপুরদুয়ার? হতে পারে, আমারও তাই ধারণা। তা মেয়েটিকে তুমি নাও তো? যা, কি যে বলো না, আমার থেকে কত বড়, মামার বন্ধু। সে তো মামাই। সাউথ ইন্ডিয়াতে না এই মামা ভাগ্নি কিন্তু খুব রোম্যান্টিক রিলেশন। সুপ্রতিম লম্বা আড়মোড়া ভাঙল। এমনও তো হতে পারে ভদ্রলোক তোমার নীরব প্রেমিক ছিলেন, না হলে একদিন পর খুঁজে খুঁজে তোমার কাছে এলেন কেন? মোটেই না, বললাম তো আমার লেখা হেমেন মামার খুব ভালো লাগতো। অদিতি বিছানায় এসে বসল। জানো, হেমেন মামা কলকাতায় ফিরে আবার কাগজ বার করছে, আমাকে সেখানে লিখতে বলছিল। বাহ, ভালোই তো। লেখো, কি লিখবে? কবিতা নাকি গল্প? দূর, এই বয়সে আবার লেখা হয় নাকি? কেন হবে না, যা পারবে লিখবে, উনি তো ছাপিয়ে দেবেন। সুপ্রতিম সিগারেট ধরিয়েছে, টানছে আয়েশ করে। নিজেই তো বলো, সময় কাটে না। কাটাও সময় নাকি তাতেও আলস্য? আচ্ছা, এত কুঁড়ে কেন বলো তো? সুপ্রতিমের এই টিপ্পনিটা অদিতিকে বেঁধে খুব। অদিতি কুঁড়ে? বিয়ের পর থেকে কিভাবে দিন কেটেছে আমার, সে কি সুপ্রতিম জানে না? শ্বশুর শাশুড়ির সেবা করা, দেওর ননদের কলেজ ইউনিভার্সিটির ভাত জুগিয়ে 2 দোষী ছেলের পিছনে চোরকি কেটে কতটুকুই বা সময় থাকতো আমার হাতে। ক্রমে ক্রমে সুপ্রতিমের পদোন্নতি হলো। দেওর ভালো চাকরি পেয়ে চলে গেল লখনৌ। 2 ননদেরও একে একে বিয়ে হয়ে গেল। 1 বছরের তফাতে শ্বশুর শাশুড়ি দুজনেই গত হলেন। নতুন ফ্ল্যাট কিনে সেলিমপুর থেকে উঠে এলাম আমরা। তাতেও কি অবসর মিলেছিল? পাপাই তাতাইয়ের পড়াশুনো নিয়ে কোনোদিন এতটুকু ভাবতে হয়নি সুপ্রতিমকে। সে তো শুধু সংসারে টাকা দিয়েই খালাস। আগে অফিসই ছিল তার ধ্যান জ্ঞান, এখন অফিসই তার কাশি, বৃন্দাবন সবকিছু। তফাতের মধ্যে তফাত। তখন ছুটত মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আর এখন ওরে ভুবনেশ্বর, পাটনা, রাঁচি, গৌহাটি, কটক। আর মাঝে মাঝেই তার স্বর্গধাম মুম্বাই হেড অফিস। এরই মধ্যে 2 ছেলে মাধ্যমিক করলো, উচ্চ মাধ্যমিক করলো, দেখতে দেখতে কলেজে ঢুকলো। কোনোটাই তো এলেবেলে ভাবে নয়, রীতিমতো দাপিয়ে দুপিয়ে। এত কিছু তো আর হাওয়ায় ভেসে ভেসে হয়নি। নিত্যদিন ছেলেদের স্কুলে ছোটা, এর টিউটোরিয়াল খোঁজা, ওর মাস্টার ঠিক করা, কে কোন সাবজেক্টে পিছিয়ে পড়ছে তার হদিশ রাখা। ভোরে পাপাইয়ের ক্রিকেট প্র্যাকটিস তো বিকেলে তাতাইয়ের সাঁতার ক্লাব। 2 ছেলের অবিরাম বায়না আবদার,
এসব তো আমি সব কুড়েমি করেই সেরেছি কি না। পাপাই যদি এ কাঁধ ধরে চলে, তাতাই লাফাই অন্য কাঁধে, হিমশিম দশা। তার সঙ্গে বাজার হাট, সংবৎসরের হরেক রকম কেনাকাটা, লৌকিকতা, পায়খানা পরিষ্কার করার অ্যাসিড কেনা থেকে শুরু করে সুপ্রতিমের টাই বাঁচা, সব আমাকে একা হাতে করতে হয়েছে। এত কিছু সব একলা হাতে করেছি আমি সুপ্রতিমের চোখের সামনে। তবু আজ পদে পদে সুপ্রতিম আমায় টিপ্পনি কাটে, আর আজ বলল কিনা আমি কুঁড়ে। হ্যাঁ, এখন অদিতির সময় অঢেল। দুপুর বিকেল সন্ধে অনেকটাই এখন হাতের মুঠোয়। ছেলেরা আর গায়ে লেপটে থাকে না। অদিতির অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পর থেকে দুবেলা রান্নার লোক রাখা হয়েছে। পাপাই অল্প স্বল্প বাজারহাট করে দেয়, আর সুপ্রতিম তো 9টার আগে বাড়িই ফেরে না। ফাঁকা ফ্ল্যাটে অদিতির তো এখন সময়ই সময়। সময় আছে, সময় চলেও গেছে। যে যায় সে তো চলেই যায়। নদীর এক জলে কি দ্বিতীয়বার স্নান করতে পারে মানুষ? এই বয়সে লেখার কথা ভেবে লোক হাসিয়ে লাভ কি? তার চেয়ে বোধহয় খুড়েমির অপবাদ শোনা ঢের ভালো। অদিতি ছোট্ট শ্বাস ফেলে উঠে দাঁড়াল। রাত্রে গলাটা বারবার শুকিয়ে যায়। ঘরে জল এনে রাখতে হবে। সুপ্রতিম অ্যাস্ট্রেতে সিগারেট নেবাচ্ছে। ডাকল অদিতিকে। এই টেবিল থেকে আমার ফাইলটা দাও তো। তুমি এখন শোবে না কাজে নিয়ে বসবে? না, দেখবো একটু, এই 5-10 মিনিট। ফাইল দিয়ে অদিতি রান্নাঘরে এলো। গ্যাসের ওপর গরম দুধ রেখে গিয়েছিল, ঠান্ডা হয়েছে। এবার ফ্রিজে তুলতে হবে। কম্পাউন্ডে আজকাল প্রায় রাতেই চোর আসছে। পরশুদিনও রেনপাইপ বেয়ে পাশের ফ্ল্যাটে উঠেছিল। চোররা একটু জিপসি ধরনের হয়। এক পাড়ায় তারা বেশিকাল ঘাঁটি গাড়ে না। তবু সাবধানের মার নেই। রান্নাঘরের জানলা ভেতর থেকে ভালো করে দড়ি বেঁধে বন্ধ করল অদিতি। 10 বছর হলো ফ্ল্যাটে এসেছে। এর মধ্যে একবার মাত্র কলি ফেরানো হয়েছে, তাও প্রায় 4 বছর আগে। রান্নাঘরের দেওয়ালের অবস্থা বেশ খারাপ। এই শীতেই বাড়িটা রং করাতে হবে। রান্নাঘরে কি আরও ফুটখানিক টাইলস লাগিয়ে নেবে? নীলই হয়। বাথরুম সেরে জলের জগ হাতে ঘরে ফিরছিল অদিতি। অভ্যেস বসে ছেলেদের ঘরে উঁকে দিল একবার। বড় আলো নেবানো। তাতাই নিজের খাটে ঘুমোচ্ছে। রেগে থাকলে বেশি রাত অবধি টিভি দেখে না তাতাই। ফোলা মুখে ঘুমিয়ে পড়ে। ছেলে মানুষ। টেবিল ল্যাম্প জেলে পড়াশুনো করছে পাপাই। দিনের বেলা পাপাই বই ছোঁয় না। রাতে তার পড়ার সময়। জেগে থাকতেও পারে বটে। একটাই শুধু অনুষঙ্গ প্রয়োজন, কফি। হায়ার সেকেন্ডারির সময় থেকে ধরেছে এই নেশাটা। ছেলে চাইলেও অদিতি অবশ্য এখনো খুব কড়া কফি দেয় না পাপাইকে। বেশি করে দুধ দিয়ে 2-2.5 কাপ মতন ফ্লাস্কে ভরে দেয়। কফি তাও ভালো। ভাগ্যিস তাতাইয়ের মতো সিগারেটের নেশা হয়নি। ওইটুকুনি পুচকি তাতাইয়ের গা দিয়ে কি ফুক ফুক তামাকের গন্ধ বেরোয়। সুপ্রতিম শুনে বলছিল, আমি ওই বয়সে বিড়ি খেতাম। বাপ কা বেটা। অদিতি ঘরে এলো। 1 ঢোক জল খেয়ে ড্রেসিং টেবিলে জগ রাখল অদিতি। পাখাটা 2 পয়েন্ট কমিয়ে দিল। ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে আজকাল। পাখার হাওয়ায় কেমন শীত শীত করে। এ ঘরের 2টো জানলাই উত্তরমুখী, তাই শীতলতাও বেশি। ঠান্ডার সময় দিন দুপুরে হাড় কাঁপে। মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে সুপ্রতিম। ঠিক শোয়েও নেই, আধ শোয়া, ফাইল পড়ছে। অদিতি অপ্রসন্ন মুখে বিছানার ভেতরটা দেখল। আজও তুমি সুজিনি 2টো নাওনি? সরি, ভুলে গেছি। এত ভুলো মন কেন বলো তো তোমার? মশারি টাঙানো আর বিছানায় বালিশ চাদর নেওয়া, এই দুটোই তো তোমার কাজ। তাতেও তুমি ভুলে যাও রোজ। আরে বলছি তো সরি, নিয়ে নাও না। আমারও তো সুজনি ফুজনি লাগে না, তোমারই শীত বেশি। হ্যাঁ তাই তো।
ভোরবেলা আমি খক খক করে কাশি কিনা। বাক্সখাটের গহ্বর খুলে সুজনি বার করল অদিতি। আলতো ঢুকিয়ে দিল বিছানায়। আশেপাশে কোথাও টিভি চলছে, বোধহয় কেবল টিভির সিনেমা। শব্দটা চাপা কোলাহলের মতো ভেসে আসছে ঘরে। কোনো ফ্ল্যাটে ঝনঝন বাসন পড়ল, কোথাও কেউ একটা চিৎকার করলো হঠাৎ। বাঁকের মুখে এসে শিয়ালদাগামী শেষ লোকাল ট্রেন তীক্ষ্ণ হুইসেল বাজাচ্ছে। সমস্ত শব্দই বড় জ্যান্ত লাগে এ সময়। অদিতি বিছানায় এলো, মশারির চালে রাখা বেড সুইচ টিপে অন্ধকার করল ঘর। সুপ্রতিম চিত হয়ে শুয়েছে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। আমার একটা ভালো নিউজ আছে। কি? সামনের মাস থেকে আর শেয়ার ট্যাক্সির ধান্দা করতে হবে না। অফিস গাড়ি দিচ্ছে। তাই? ইয়েস। অবশ্য আমার একার জন্য নয়, যাদবপুরে অ্যাকাউন্টসের ওই সেন আছে, ও আর আমি যাব। অফিসে গাড়িটা টোটালি আমার কন্ট্রোলে থাকবে। হুম হুম করছো কেন? মানে এটা বুঝছো? কোম্পানিতে আমার ইম্পর্টেন্স বাড়ছে। যতদূর আমার কাছে খবর আছে, মুম্বাই অফিস ইজ টেকিং অ্যাক্টিভ ইন্টারেস্ট অন সুপ্রতিম মজুমদার। একটা বড় পেয়াহিক হতে পারে। ভালো তো। ভালো, কিন্তু প্রবলেমও আছে। শুনছি জেমসন ইন্ডিয়া নাকি আমাদের সঙ্গে অ্যামালগামেট করে যাবে। নামেই শুধু ওইসব। ওদের যা ক্যাপিটাল গিলেই নেবে আমাদের। এমনি কিছু না, মাইনেপত্তর পাক্স নিয়ে প্রবলেম নেই, তবে মাথার ওপর এক গাদা আননোন লোক এসে যাবে। 25 বছর ধরে চাকরি করছি, এখন কি আর উটকো লোকের দাপট ভালো লাগবে বলো? আমার একটা নিজস্ব কাজের ধরন আছে, সেসব যদি তাদের পছন্দ না হয়। এসব কথা মনোযোগ দিয়েই শোনে অদিতি। তার স্বামী একজন কর্মঠ মানুষ, খেটে খেটে উঁচুতে উঠেছে, ফাঁকিবাজি স্বভাব নেই, কোম্পানিকে প্রাণ দিয়ে ভালোবাসে, চোর জোচ্চোর ঘুষখোর লোভী নয়। এমন লোকের কাজকর্মের গল্পে স্ত্রীর আগ্রহ থাকাটাই তো স্বাভাবিক। সুপ্রতিমের চোখ দিয়ে ভিন্ন স্বাদের বৃহত্তর পৃথিবীর সন্ধান পাওয়া, এই বাকি কম প্রাপ্তি অদিতির। শুনতে শুনতে অদিতি ডুবতে থাকে সুখের নিদ্রায়। ঘুমপাড়ানিয়া গানের মতো কথা বলে যেতে থাকে সুপ্রতিম একাই। সেলস লাইনে চাকরি করার সব থেকে বড় সুবিধে, তার কথা কেউ শুনছে কিনা তা নিয়ে মাথা ঘামানোর দরকার হয় না। কথা বেচেই খাওয়া, কথা বলেই সুখ, কথা শুনিয়েই ঘুম। আজও ঘুমিয়ে পড়েছিল অদিতি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ব্যালকনিতে পাখিটা ভীষণভাবে ডানা ঝাপটাচ্ছে। অদিতি সুপ্রতিমকে ঠেলল। এই এই উঠো না, দেখো না কার্নিশে বিড়াল এসেছে মনে হয়। সুপ্রতিমেরও চোখে তন্দ্রা এসেছিল। বিরক্ত মুখে বলল, একটু ঝাপটাক ডানা, আরে আমাদের গ্রিল দিয়ে বেড়াল ঢুকতে পারবে না। অদিতি আলো জ্বালালো। না গো, পাখিটা খুব ভয় পাচ্ছে। যাও না। কি গো, একটু বেড়ালটাকে তাড়িয়ে দিয়ে এসো না। আমি পারবো না, তোমার পাখি তুমি যাও। প্লিজ যাও, আমার উঠতে ইচ্ছা করছে না। জ্বালালে। দুমদুম করে বিছানা থেকে উঠে গেল সুপ্রতিম। একটু পরেই ফিরে এসেছে। পাখিটাও নীরব। অদিতি কোমর অব্দি সজনি টেনে নিল। বেড়াল এসেছিল না? সেই কোন ওদিকে পাঁচিলে বসে আছে। পাখিটা তোমার একেবারেই রামবোকা। এখনো আছে বেড়ালটা? তাহলে তো আবার এক্ষুনি ডানা ঝাপটাবে। না, আর ঝাপটাবে না। খাঁচাটাকেই চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ও একটা বেড়ালটাকে আর দেখতেই পাবে না। সুপ্রতিম আলো নিভিয়ে দিল। অন্ধকার ঘরে একটু পরেই ভারী হয়ে উঠল তার নিঃশ্বাস। কেবল অদিতির চোখে ঘুম নামছে না। ইস, ভীতু পাখিটার জন্য ঘুমটা একেবারে চটকে গেল। এখন আর তো। আচ্ছা, হেমেন মামা হঠাৎ কেমন দুম করে বলা নেই কওয়া নেই কিরকম চলে এলো? আজকাল এভাবে কেউ আসে নাকি?
তাও আবার লেখা চাইতে? এত বছর ধরে আমাকে মনে রেখে দিয়েছে হেমেন মামা, কেন? বললেই কি লেখা যায় গল্প? এত বছর যে কিছুই লেখেনি, সে কি খাতা কলম খুলে বসলেই লিখতে পারে? অদিতিকে চেষ্টা করবে লেখার মধ্যে দিয়ে নিজেকে খুঁজতে, নাকি হেমেন মামা একটা বিপন্ন বুদবুদের মতো মিলিয়ে যাবে আর অদিতি ফিরে যাবে তার চেনা দুঃখ, চেনা সুখে? শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি। আজ শুনলেন পর্ব 1। নাট্যরূপ ও উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য পিয়ালি পাঠক, পাখিওয়ালা শুভায়ন রায়, অদিতি গার্গী হর চট্টোপাধ্যায়, সুপ্রতিম সুদীপ্ত ঘোষ, পাপাই সায়ন্তন ঘোষ, তাতাই ভিকি দাস, হেমেন রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।